হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পুষ্পা, আমার চ্যানেল পুষ্পা ম্যাথ ক্লাস। আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 6-এর যে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু শর্টস ম্যাথ। তো সেগুলোই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আমরা এই ভিডিওটাকে শুরু করি। দেখো এখানে আমাদের এক দাগের প্রশ্নে কি বলেছে যে লসাগু কথার পুরো অর্থ লেখো। তাহলে লসাগুর যে পুরো অর্থটা সেটা কিন্তু আমাদের লিখতে বলেছে। তাহলে কি সেটা কিন্তু আমরা সবাই জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে কি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো আমরা দুই দাগের প্রশ্ন। দেখো এখানে আমাদের দুই দাগের প্রশ্নে কি বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সংযোগকারী রেখাংশকে কি বলে। তাহলে এখানে আমাদের উত্তর হবে যে ব্যাসার্ধ। দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে কি হলো ব্যাসার্ধ। এবার দেখো আমি তোমাদেরকে ছবি এঁকেও দেখে দিচ্ছি। ধরো কোনো একটা বৃত্ত নিলাম, দেখো আমি বৃত্তটা এঁকে নিই। এই যে ছোট্ট করে একটা বৃত্ত নিলাম। এবার এর উপরে কি বলে যে বৃত্তের কেন্দ্র, তাহলে এখানে একটা কেন্দ্র দিলাম। এবার কেন্দ্র থেকে, তাহলে এই যে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত, এই যে এতটা, তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই যে সংযোগকারী রেখাংশ কি বলে ব্যাসার্ধ। তাহলে এটা সে বোঝা গেল। এবার দেখো আমরা তিন দাগের প্রশ্নে যাই। আমাদের তিন দাগের প্রশ্নে কি বলেছে যে 75 ডিগ্রি বা 75 ডিগ্রি কোণকে কি কোণ বলে। তাহলে এখানে এই যে 75 ডিগ্রি কোণকে কি কোণ বলে, সূক্ষ্ম কোণ বলে। তার কারণ হচ্ছে এই 75 ডিগ্রি কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণটার থেকে ছোট, এই জন্য। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে সূক্ষ্মকোণ। দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে কি উত্তর আসলো সূক্ষ্মকোণ। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা পরের দাগের প্রশ্ন। দেখো এখানে আমাদের 4 দাগের প্রশ্নে কি বলেছে যে দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখাংশ অঙ্কন করা যায়। তাহলে এখানে আমাদের উত্তর হবে যে দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখাংশ অঙ্কন করা যায়। উত্তর হবে আমাদের একটি, তাই তো। আচ্ছা, তাহলে একটি হলো। তাহলে কি করে আমি দুটো বিন্দু নিলাম। এইবার এই দুটো বিন্দু দিয়ে কয়টা সরলরেখাংশ অঙ্কন করা যাবে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, তাহলে একটাই, এটা ধরে নাও সোজা। আচ্ছা, তাহলে একটাই অঙ্কন করা যাচ্ছে। তাহলে এখানে আমাদের সেই জন্য উত্তর হলো একটি। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 5 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 5 দাগের প্রশ্নে কি বলেছে যে ফিরোজের এখন বয়স y বছর। 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল। তাহলে এখানে এই অঙ্কটা কিন্তু কঠিনের কিছু নেই, কিন্তু খুবই সহজ অঙ্ক। শুধু এখানে ওয়াইটা শুধু একটা লেটার আর 7টা একটা সাধারণ সংখ্যা। যদি সাধারণ সংখ্যা থাকতো, ধরো তোমার বয়স এখন হচ্ছে 10 বছর, হ্যাঁ, তাহলে তোমার 2 বছর আগে তোমার বয়স কত ছিল। তাহলে 2 বছর আগে তোমার বয়স কত ছিল এটাই জানতে চেয়েছে। ধরো তাহলে আমরা কি করতাম যে এখন তোমার যেটা বয়স মানে 10 বছর তোমার বয়স, তাহলে 10 থেকে আমরা 2 বাদ দিতাম। তাহলে তোমার 2 বছর আগে কত বয়স সেটা পেয়ে যেতাম। তাহলে এখানে 10 - 2 = কত হতো 8। তাহলে 8 বছর ছিল তোমার, 8 বছর, এটা হচ্ছে তোমার 2 বছর আগের বয়স। তাহলে এটাও ঠিক সেরকমই বলেছে। এটা শুধু আমরা সিম্পল সংখ্যা দিই, মানে দুটোই যদি সাধারণ সংখ্যা ধরি তাহলে এরকম করে হচ্ছে। তাহলে একটা শুধু এমনি লেটার দেওয়া আছে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে এখানে যেরকম দেওয়া আছে যে এখন ফিরোজের বয়স y বছর, তাহলে 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল। তাহলে সেম নিয়মটাই এখানে প্রয়োগ হবে। তাহলে কি হবে যে এখানে y থেকে y মানে হচ্ছে y - 7 হবে, মানে y থেকে 7 বাদ যাবে। তাহলে এটাই হবে। তাহলে এখানে y - 7 হবে ফিরোজের 7 বছর আগের বয়স। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এভাবে কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে। তাহলে এবার দেখো আমরা 6 দাগের প্রশ্নে যাই। দেখো এবার এখানে 6 দাগের প্রশ্নে কি বলেছে যে চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করো। এখানে বলেছে যে c-কে 3 দিয়ে গুণ করে ওই গুণফলের সঙ্গে 12 যোগ। তাহলে এখানে আমরা কি করব যে কি বললো যে c-কে 3 দিয়ে গুণ করে। তাহলে এখানে c × 3 ওই গুণফলের সঙ্গে 12 যোগ। তাহলে এটা +12। তাহলে এটা = আমরা কি লিখতে পারি, c-কে 3 দিয়ে গুণ করলে হয় 3c +
12। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো এটাই, যে 3c + 12। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এভাবে কিন্তু চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করতে হবে। তাহলে এবার দেখো আমরা 7 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 7 দাগের প্রশ্নে কি বলেছে, যে 24টি কুলের মধ্যে 60টি ফুল পচে গেছে, বা 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? তাহলে এখানে আমাদের বার করতে হবে যে 100টি কুলের মধ্যে কতগুলি কুল পচে গেছে, এটা আর কি বলেছে। তাহলে এখানে আমরা কি লিখব, যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। তোমরা কিন্তু এখানে লিখে করবে যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, এভাবে লিখবে। তাহলে 100টি কুলের মধ্যে কুল পচে যাবে, এভাবে লিখবে। তাহলে এবার 100টি কুলের মধ্যে কতগুলি কুল পচবে এটা যদি করা হয়, তার এখানে একটি কুলের মধ্যে নিশ্চয়ই কম কুল পচবে। তাহলে এখানে 6/24 × 100, তাহলে 6 আর এখানে 24, তাহলে এখানে হয় 4 আর 400, 4 আর 100 যদি কাটা হয় তাহলে এখানে হয় 25 = 25%। তাহলে 25% বা 25% কুল পচে গেছে, বা 100টির মধ্যে 25টি কুল পচে গেছে। এখানে কিন্তু আমাদের এটা অ্যান্সার হলো 25%। আচ্ছা, তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এবার দেখো আমরা পরের দাগের প্রশ্ন বা 8 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 8 দাগের প্রশ্নে কি বলেছে, যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো, ইজি পদ্ধতি। তাহলে এখানে কি দেওয়া আছে, যে 1024 বা 1024, তাহলে 1024, তাহলে 1024কে কিন্তু আমাদেরকে বর্গমূল করতে হবে ভাগ পদ্ধতি। তাহলে আমরা কি করব, যে প্রথমে সংখ্যাটাকে লিখে নেব 1024। আচ্ছা, তাহলে এবার দুটোর মাথায় দাগ দিতে হয়। তাহলে এখানে 2 আর 4 এভাবে দাগ দিয়ে নিলাম মাথায়। এবার এখানে একটা দাগ দিতে হয়। তারপরে এবার এখানে বসালাম 3, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত হয় 9। তাহলে এখানে 10 এর নিচে 9 বসালাম, এখানে 1 পড়ে থাকলো। এবার এখানে একটা দাগ দিলাম, দিয়ে এখানে 3 ডবল কত হয় 6, তাহলে 6 লিখলাম। এবার এখানে যত বসাবো, এখানে ধরো আমি কত বসালাম, যদি 2 বসাই এখানে, তাহলে এখানে 62 হবে। 62কে 2 দিয়ে গুণ করতে, মানে এখানে আমি যেটা বসাবো দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটাকে এখানে যে সংখ্যাটা বসিয়েছিলাম সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 2 বসাই, তাহলে দেখো হচ্ছে 2 বসালাম, এই 62কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়। আচ্ছা, তার আগে এখানে একটা বলি, যেখানে তারপরে যে 2 আর 4টা নামিয়ে নিতে হবে। 2 বসালাম, তাহলে 62কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের কত হয় 124। তাহলে এখানে এবার এই যে 2টা বসালাম, এই 2টা কিন্তু এখানে কিন্তু আর কিছু থাকছে না, তাহলে এই 2টা কিন্তু এখানে চলে গেল। তাহলে এবার এইখানে যে মানে এখানে তুমি যতই বসাও না কেন, এখানে যেটা বসাবো সেটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এখানে কি অ্যান্সার আসলো এবার, তাহলে 32। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসলো 32। তাহলে 1024কে যদি বর্গমূল করা হয় বা √ওভার করা হয়, তাহলে কিন্তু এখানে আমাদের 32 অ্যান্সার আসবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 9 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 9 দাগের প্রশ্নে কি বলেছে, যে সমবিন্দু সরলরেখা কাকে বলে? তাহলে এখানে আমাদের উত্তর হবে, যে যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই বিন্দুগুলিকে বলা হয় সমবিন্দু, এবং ওই সমবিন্দুর ওপর দিয়ে যে সরলরেখাগুলো বা যে সরলরেখাংশগুলো যায় তাদেরকে বলা হয় সমবিন্দু সরলরেখাংশ। তাহলে দেখো আমি ভালো করে তোমাদের বোঝার জন্য আমি ভালো করে লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে কি হলো, যে যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই বিন্দুকে সমবিন্দু বলে, এবং সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এবার তোমাদেরকে একটু ছবি এঁকে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ছবি আঁকলে কি হবে, ধরো একটা বিন্দু, এই বিন্দুটা ওপর দিয়ে কিন্তু এই যে একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা। আচ্ছা, এবার মিডিলে একটা বিন্দু হলো। তাহলে এখানে ধরো নামগুলো দিচ্ছি, যে এটা হচ্ছে AB সরলরেখা, আর এটা হচ্ছে AB সরলরেখা। তারপর এটা ধরলাম CD সরলরেখা। আবার এটাকে ধরলাম EF। তারপর আবার এদিকে হতে পারে G, এই
আর ধরে নাও এই বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু। আচ্ছা, তাহলে এবার এই যে এ বি সরলরেখা, এটাও কিন্তু ও বিন্দুর ওপর গেছে। তারপর ইএফ সরলরেখা, এটাও কিন্তু ও বিন্দুর ওপরে গেছে। সিডি সরলরেখা, এটাও ও বিন্দুর ওপর। আবার জি সরলরেখাও কিন্তু মানে এই যে ও বিন্দুর ওপর দিয়ে গেছে। তাহলে এই যে এই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু। তাহলে এটাই হলো এটার উত্তর। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে যে সমবিন্দু সরলরেখা কাকে বলে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা 10 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 10 দাগের প্রশ্নে কি বলেছে, যে -7 এর সঙ্গে কত যোগ করলে -12 হবে। তাহলে এটা বলেছে এখানে শুধু ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, তো এখানে কিছু ব্যাপার নেই। এখানে যদি এমনি দুটো ধনাত্মক সংখ্যা দিত, তাহলে আমরা কি করতাম, যদি এরকম বলতো যে 8 এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, তাহলে আমরা কি করতাম, এই 12টা থেকে 8 বাদ দিতাম। তাহলে 12 - 8 করলে কত হয়, 4। তাহলে 8 এর সঙ্গে 4 যোগ করলে 12 হয়। এটাও ঠিক এরকমই, এটা শুধু ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, এটা যাতে ভয় পেয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়, শুধু নিয়মটা একটু জানতে হয়। তাহলে এখানে -12, এটা -7 ইকুয়াল টু, এবার -12 এর মতো থেকে গেল। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে +7, এটা ইকুয়াল টু, এবার তাহলে তোমার কাছে ধরো তোমার বাকি আছে দোকানে, তোমার ধার আছে ধরো, তোমার বাকি আছে মানে তোমার দোকানে বাকি আছে 12 টাকা, আর ধার আছে আর হচ্ছে 7 টাকা তোমার পকেটে আছে। তাহলে 7 টাকা দেওয়ার পরে তোমার কত টাকা বাকি থাকবে, তাহলে এখানে আমাদের উত্তর হবে যে 5 -5, তাই তো। তাহলে -5 টাকা তোমার এখনো, তাই এখানে আমাদের ছিল -5 টাকা। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো আমরা 11 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 11 দাগের প্রশ্নে কি বলেছে, যে -12 এর চেয়ে ছোট একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে এখানে আমাদের উত্তর হবে যে -13। দেখো আমি লিখি -13। এবার তোমরা বলবে যে -12টা -13 থেকে তো বড়, কিন্তু না, -13টা কিন্তু -12 থেকে ছোট। কারণটা বলি, সেটা হলো যে ধরে নাও একটা কথা বলি তোমাদেরকে, যে -12টা ধরো আমি, আর -13টা তুমি, -13টা তুমি, তাই তো। এবার বুঝো, -12টা আমি আর -13টা তুমি। এবার তাহলে আমার দোকানে বাকি আছে 12 টাকা, আর তোমার দোকানে বাকি আছে 13 টাকা। তাহলে কাকে বেশি টাকা শোধ করতে হবে, তোমাকে বেশি টাকা শোধ করতে হবে, সেই জন্য তুমি হলে ছোট। আর আমাকে যেহেতু 12 টাকা, মানে আমাকে যেহেতু কম টাকা শোধ করতে হবে দোকানে, সেই জন্য কিন্তু আমি বড়। তাহলে এখানে তাহলে কি বোঝা গেল এই কথাটা থেকে, যাকে বেশি টাকা শোধ করতে হবে সে হবে ছোট, আর যাকে কম টাকা শোধ করতে হবে সে হবে বড়। তাহলে আমাকে যেহেতু কম টাকা শোধ করতে হবে সেজন্য আমি বড়, আর তোমাকে বেশি টাকা শোধ করতে হবে সেজন্য তুমি ছোট। তাহলে এখানে কি বলেছে, যে -12 হচ্ছে ছোট ঋণাত্মক সংখ্যা, ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কিন্তু এই কারণেই -13টা হচ্ছে -12 হচ্ছে একটি ছোট ঋণাত্মক সংখ্যা, এই কারণেই কিন্তু -13টা অ্যান্সার। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 12 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 12 দাগের প্রশ্নে কি বলেছে, যে 3600 এর, এখানে এর দেওয়া আছে কিন্তু, এর 18% ইকুয়াল টু কত, এটা আমাদের বার করতে হবে। মানে হচ্ছে 3600 এর 18% ইকুয়াল টু কত। তাহলে এখানে 3600, এটা এর বলতে কি ইনটু বা গুণ, তাহলে এটা ইনটু 18%, 80%, তাহলে এটা ইকুয়াল টু, এবার 3600 ইনটু, এখানে 18% মানে কি 18 ওপরে নিচে 100, এটা। এবার দেখো এই 00 আর এই 00 কিন্তু কেটে দিলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে এবার এই যে 36 আর 18 যে গুণ করতে হবে, এটা কিন্তু পরীক্ষার হলে যদিও বা
এরকম টাইপের কোনো অঙ্ক পড়ে, তাহলে কিন্তু তোমাদের গুণটা করতে গিয়ে যে 2 লাইনে যে গুণটা হয় ওই গুণটা করতে গিয়ে কিন্তু তোমাদের লেট হয়ে যেতে পারে। এই জন্য এই গুণটার যে দুসারি মানে এই গুণটা, এই যে 36কে 18 দিয়ে গুণ বা দুটার সংখ্যা করে যে গুণটা হয়, 2 সারির যে গুণ, সেটা কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও করা রয়েছে যে শর্টকাটে কিভাবে গুণটা করা যাবে 2 সারির গুণ। তাহলে সেই শর্টকাট ভিডিওটা তোমরা যদি জেনে নিতে চাও তাহলে কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেই লিঙ্কটায় গিয়ে তোমরা ওই ভিডিওটাকে দেখে নেবে, যাতে তোমরা পরীক্ষার হলে তোমাদের সময় নষ্ট না হয় আর খুব সহজেই তোমরা গুণটাকে করে নিতে পারো। যাই হোক, তাহলে যদি এই 36কে যদি 18 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমাদের কত অ্যান্সার আসবে? তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে 648। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। আর আমি কিন্তু তোমাদেরকে শর্টকাট প্রসেসটা বললাম না, এভাবে কিন্তু গুণটা করে এখানে কিন্তু তোমাদেরকে দেখালাম। তাহলে খুব সহজেই কিন্তু তোমাদের গুণটা হয়ে যাবে। যাই হোক, তাহলে এবার দেখো আমরা পরের দাগের প্রশ্ন। দেখো আমাদের 13 দাগের প্রশ্নে কি বলেছে যে 1/4 অংশ ইকুয়াল টু শূন্যস্থান দেওয়া আছে, তারপর কত পার্সেন্ট, মানে কি কত পার্সেন্ট হবে আর কি, এটা বার করতে দিয়েছে। মানে এখানে শূন্যস্থানে কি বসবে এটা বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, এখানে পার্সেন্টেজে আনতে হবে। তাহলে আমরা কি করব, যে 1/4 দেওয়া আছে, তাহলে 1/4কে 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে 1/4 ইন্টু 100, তাহলে এখানে 4 আর 100 যদি কাটা হয় তাহলে এখানে উত্তর হবে 25। তাহলে 25% এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো আমরা 40 দাগের প্রশ্ন। দেখো এখানে আমাদের 14 দাগের প্রশ্নে কি বলেছে, যেখানে শূন্যস্থান দেওয়া আছে প্রথমে, মানে শূন্যস্থানে কি বসবে, এটা ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু গণিত লসাগু, এটা দেওয়া আছে। তাহলে এটা কিন্তু ঠিক একটু এরকম দেওয়া থাকে যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু গণিত লসাগু, কিন্তু এটা ঠিক উল্টে দেওয়া আছে। তাহলে কিন্তু আমাদের সবারই চোখ বন্ধ করে মুখস্থ যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু মানে সংখ্যা দুটির গসাগু গণিত লসাগু। তাহলে এখানে আমাদের এই শূন্যস্থানে বসবে সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি হলো, যে সংখ্যা দুটির গুণফল। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 15 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 15 দাগের প্রশ্নে কি বলেছে, যে পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশ ভাবে আছে। তাহলে এখানে কিন্তু শূন্যস্থানটায় কি বসবে, ভূমি। এবার ধরো এখানে একটা ল্যাম্পপোস্ট, আমি এমনি ছবিটা আঁকছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে ধরো লাইটটা আছে, তাহলে এখানে ল্যাম্পপোস্টটা কিভাবে আছে, ভূমির সাথে লম্বভাবে আছে, কিন্তু এই যে লম্বভাবে এভাবে সোজা। তাহলে কি এখানে আমাদের উত্তর হবে লম্বভাবে। এটা নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো আমরা 16 দাগের প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের 16 দাগের প্রশ্নে কি বলেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলেছে যে অনুপাত কাকে বলে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে কিন্তু আসতে পারে। আচ্ছা, তাহলে কি অনুপাত কাকে বলে, তাহলে এখানে আমাদের উত্তর হবে যে সংখ্যা দ্বারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট দুইটি রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। তাহলে তোমাদের নিশ্চয়ই বোঝা গেল। দেখো তাও আমি একবার লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে কি বোঝা গেল, যে সংখ্যা দ্বারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট দুইটি রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এটা তাহলে তোমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা পরের দাগের প্রশ্ন। দেখো এখানে আমাদের 17 দাগের প্রশ্নে কি বলেছে, যে 49কে রোমান সংখ্যায় লেখো। তাহলে রোমান সংখ্যায় লিখতে বলেছে 49কে। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে 49, এটাকে যদি রোমান সংখ্যা লিখি তাহলে কি লিখবো, প্রথমে তাহলে 40, তাহলে 40 যদি 40কে যদি রোমান সংখ্যায় লিখি তাহলে কত হবে, XL লিখলে 40 হলো। তাহলে XL লিখলে 40 সঙ্গে, এবার 40 সঙ্গে কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। তাহলে IX, তাহলে এখানে এই XL মানে 40 আর IX মানে হচ্ছে 9। তাহলে এখানে XLIX মানে হচ্ছে 49। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো XLIX। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা পরের দাগের প্রশ্নে। এবার দেখো আমাদের 19 দাগের প্রশ্নে কি বলেছে, যে 7 এর বর্গের বর্গমূল কত। তাহলে 7 এর বর্গ মানে হচ্ছে 7 স্কোয়ার
তাহলে এটা ইকুয়াল টু কত হয় 49। তাহলে 49-এর এবার রুট ওভার, তাহলে 49-এ যদি রুট ওভার করা হয় তাহলে কত হয় 7 হয়, তাহলে মানে বর্গমূল আর কি, তাহলে যদি করা হয় তাহলে কত হবে 7। তাই এটা কিন্তু তাহলে অ্যান্সার কি হবে 7-এর বর্গের বর্গমূল, তাহলে 7 হবে, কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা হলো কত 7, তাই তো। এবার যদি ধরো সে যে কোনো সংখ্যারই, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি যে কোনো সংখ্যারই যতগুলো সংখ্যা আছে ধরে কোনো সংখ্যার বললো কোনো সংখ্যার বর্গের বর্গমূল কত, তাহলে কিন্তু সেই সংখ্যাটা হবে, মানে যদি বলে যে 2-এর বর্গের বর্গমূল কত তাহলে 2 হবে, 4-এর বর্গের বর্গমূল কত 4 হবে, এরকম মানে যেই সংখ্যাটার বর্গের বর্গমূল বলবে সেই সংখ্যাটাই হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন 20 দাগের প্রশ্নে কি বলেছে দেখি। দেখো এবার আমাদের 20 দাগের প্রশ্নে কি বলেছে যে 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে, এটার কি বলেছে। তাহলে আমরা কিন্তু সবাই জানি যে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। কি কোণ বলে? সরল কোণ। তাহলে কি কোণ? সরল কোণ। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে আজকে আমরা এই ভিডিওতে যে ম্যাথগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাই বাই।